2020-2021 সেশনে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছ, শ্রীনগর সরকারি কলেজের পক্ষ থেকে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি রেশমা আক্তার, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, শ্রীনগর সরকারি কলেজ। আমি মূলত তোমাদের পৌরনীতি ও সুশাসন বিষয়ক ক্লাস নেব। তো রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সম্পর্কে একটু বলি। আমাদের শ্রীনগর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমরা 3 জন শিক্ষক রয়েছি। একজন জনাব মোহাম্মদ নাসির হোসেন, উনি আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাপস কুমার দাস, উনি আরেকজন স্যার। তো আমরা 3 জন মিলেই তোমাদের পৌরনীতি এবং সুশাসন বিষয়ক যে পেপারটি আছে সেটি পড়াবো। আজকে তোমাদের সাথে এভাবে পরিচয় হবে সেটা হয়তো আমরা কেউই প্রত্যাশা করি। তো প্রকৃতির কাছে মানুষ আসলে খুবই অসহায়, তার আরেকটি নজির আমরা এখন দেখতে পাচ্ছি। তোমরা নিশ্চয়ই অনেক আশা নিয়ে কলেজে ভর্তি হয়েছ। তোমাদের প্রত্যেকেরই প্রত্যাশা ছিল স্কুল জীবনের বাধা ধরা গণ্ডিটা পেরিয়ে অবশ্যই কলেজে সেই স্বাধীন একটা পরিবেশে নিজেদেরকে বিচরণ করতে পারবে, স্বাধীনভাবে বিচরণ করতে পারবে। তো আমরা সবাই জানি স্কুল জীবন সবসময় একটু নিয়ম কানুনের বেড়াজালে আবদ্ধ থাকে। সেখানে তুমি ক্লাস করবে না, পড়াশোনা করবে না, তার প্রত্যেকটা জিনিসের জন্যই শাস্তি বা ধমক বা সবসময় একটা কঠোর অবস্থার ভেতর দিয়েই সেই স্তরটি পার হয়ে আসতে হয়। তাই প্রত্যেকটা শিক্ষার্থীর জীবনে যখন তারা কলেজে ভর্তি হয় তখন মনের মধ্যে একটা সুপ্ত বাসনা কাজ করে যে এই বুঝে আমি খুব স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো, স্বাধীনভাবে একটা জীবন বেছে নিতে পারবো। তো ব্যাপারটা পড়াশোনা করা লাগবে না তা না। কলেজ জীবনে যেটা হয় সেটা হচ্ছে তুমি তোমার এখন যেহেতু একটু বড় হয়েছ, তাই তুমি তোমার নিজের দায়িত্ব নিজে নিতে শিখেছ। ফলে এখানে কোনো শিক্ষক তুমি যদি ক্লাসে না আসো তাহলে তোমাকে যে পেটাবে সেরকম না। কিন্তু বিষয়টা হচ্ছে অন্য জায়গায়, যে যদি তুমি ঠিক মতো তোমার পড়াশোনাটা না করো তবে তুমি নিজেই পিছিয়ে যাবে। ফলে স্বাধীনতা উপভোগ করার সাথে সাথে নিজের জীবনের ভালো মন্দ এই দুটা দিকই নিয়ন্ত্রণ করা সাধ্য তোমার নিজেই। এখন চলে আসি আসলে তোমরা কোন বই কিনবে। পৌরনীতি এবং সুশাসন বিষয়ে তোমরা মেট্রোপলিস লাইব্রেরির যে বই আছে সেই বইটি তোমরা কিনবে। তোমাদের শ্রীনগর বাজারে এই যে বাজারে যে লাইব্রেরিটা আছে, লাইব্রেরিতে গিয়ে তোমরা খোঁজ নেবে, এই বই চলে এসেছে হয়তো, সেই বই তোমরা কিনবে। আরেকটি কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টেরই 2টা করে পেপার আছে। তো আমাদের পৌরনীতি এবং সুশাসনেও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র 2টা পত্র আছে। আমরা সবসময় 2টা পত্র একসঙ্গে মিলিয়েই পড়ানো শুরু করি। অর্থাৎ এই যে তোমরা ভর্তি হয়েছো ফার্স্ট ইয়ারের শুরু থেকেই আমরা তোমাদেরকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পড়ানো শুরু করব। আমি তোমাদের পৌরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রটি পড়াবো, আর আমাদের যে তাপস স্যার আছে তিনি তোমাদেরকে পৌরনীতি এবং সুশাসন প্রথম পত্রটি পড়াবেন। ফলে তোমরা যদি মনে করে থাকো যে আমি তো মাত্র ভর্তি হয়েছি, ফার্স্ট ইয়ারে আমি একটা বই কিনলেই তো চলে যাবে, বিষয়টি তা না। কেননা শুরু থেকে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যেমন পড়ানো হয়, সেই সাথে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পরীক্ষায় প্রশ্ন করা হয়। ফলে এই ক্ষেত্রে তুমি একটা বই কিনে একটা বই পড়বে সেটার কোনো সুযোগ নেই। এখন চলে আসি, তোমরা আসলে কলেজ জীবনে এসেছো, তোমাদের অনেক রকম লক্ষ্য আছে। তোমাকে
মনে রাখতে হবে বা তোমাদেরকে মনে রাখতে হবে পড়াশোনার মূল লক্ষ্য হচ্ছে তোমার জীবনটাকে গড়ে তোলা, সুন্দরভাবে গড়ে তোলা। সেই লক্ষ্যকে সামনে রেখেই সবাই প্রতিযোগিতায় অবতীর্ণ হয়। প্রতিযোগিতায় শেষ পর্যন্ত যারা টিকে থাকতে পারে সফলতাটা আসলে তারাই দেখতে পায়। কলেজ জীবনে এসে তোমাকে মাথায় রাখতে হবে তোমার পরবর্তী টার্গেটটা আসলে কোথায়। ইতিমধ্যে তুমি তোমার একটা ধাপ পার হয়ে এসেছো, অর্থাৎ এসএসসি লেভেল পার করে এসেছো। এসএসসি লেভেলের সফলতা তোমাকে আজকে কলেজ জীবনে একটা প্রতিষ্ঠানে এনে পৌঁছে দিয়েছে। এখন তোমার পরবর্তী লক্ষ্যটা কি সেটা তোমাকে সেট করে নিতে হবে। তুমি যদি চাও যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে, তোমার জীবনটাকে সাফল্যমণ্ডিত করতে, তাহলে তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখন থেকেই তোমার যে মোটোটা আছে সেটাকে সামনে রেখে নিজেকে সেইভাবে প্রস্তুত করে ফেলা। পড়াশোনা না করে সফল হওয়ার কোনো সুযোগ নেই। কলেজ জীবনের স্বাধীনতা যেমন উপভোগ করতে হবে, ডানা মেলা পাখির মতো নিজেকে উঠতে ইচ্ছা করবে, তুমি উঠবে, কিন্তু সেই সাথে ভবিষ্যৎ জীবনটা যাতে তোমার একটা স্থির লক্ষ্যে পৌঁছানো যায় সেটার জন্য এখন থেকে আস্তে আস্তে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। তো যারা খুব উচ্চাভিলাষী, যারা চায় নিজের জীবনটাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যেতে, তাদেরকে এখন থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী হয়ে নিজেকে তৈরি করতে হবে। এখন তুমি ভাবতে পারো যে এই মুহূর্তে যেহেতু করোনাকালীন চলছে, পরিবেশ চলছে, পড়াশোনা নেই, তো এখন পড়াশোনা করে কি হবে? অনলাইনে ক্লাস দিচ্ছে, শুনলে শুনলাম, দেখলে দেখলাম, না দেখলে না দেখলাম, কোনো রকম পরীক্ষা হবে। কিন্তু আলটিমেটলি একটা বিষয় লক্ষ্য করো, করোনার জন্য তুমি যদি নিজেকে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন করে ফেলো, ইন দ্য লং রান তোমার তো পরীক্ষা হবেই। সেই পরীক্ষায় যে ভালো পড়াশোনা করবে সেই ভালো ফলাফল করবে, যে পড়াশোনা করবে না তার রেজাল্ট ভালো হবে সেটা সে প্রত্যাশাও করবে না। তখন ভাগ্যকে দোষ দিয়েও আসলে কোনো কাজ হবে না, কারণ নিজের ভাগ্য সবসময় নিজেকেই গড়ে নিতে হয়। তো এই বিষয়টা অবশ্যই তোমাদের মাইন্ড সেট আপের ভেতরে নিয়ে যেতে হবে। তুমি আসলে কি চাও? তুমি যদি চাও যে এখান থেকে তুমি খুব ভালো একটা প্রতিষ্ঠানে, এই এইচএসসি লেভেলটা তোমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ, কেননা এইচএসসি লেভেলের যে ফলাফল সেটা তোমাকে একটা ভালো বিশ্ববিদ্যালয়ে তোমার ভর্তি হওয়ার যে যোগ্যতা, সেই যোগ্যতাটা তুমি অর্জন করবে এই স্তর থেকে। ফলে এখানে যদি তোমার ফলাফলটা ভালো হয়, পরবর্তীকালে তোমার সেই লক্ষ্যে তোমার পৌঁছাতে অনেকাংশেই সহায়ক হবে। কিন্তু যদি তুমি এই স্তরে এসে কোনো রকম করে ফাঁকি টাকি দিয়ে পার করে ফেলা যায় এরকম চিন্তা করো, তাহলে কখনোই ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার স্বপ্ন তুমি কখনো দেখতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনলেই খুব ভালো লাগে, তাই না? এমন একটা প্রতিষ্ঠান, বাংলাদেশের সেরা একটা প্রতিষ্ঠান। এখন শুনলে যতটা ভালো লাগে, কিন্তু সেখানে ভর্তি হতে গেলে তো অবশ্যই সেটার জন্য অনেক বেশি কম্পিটিশানে তোমাকে যেতে হবে, তাই না? তো সেই কম্পিটিশানে যাওয়ার জন্য নিজেকে যদি তুমি প্রস্তুত করতে না পারো, তাহলে সেই স্বপ্ন তো অধরাই থেকে যাবে। এই কথাগুলো আজকের ক্লাসেই বলছি, কেননা আজকে তোমাদের সাথে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস। আমরা ঠিক আজকে, যেহেতু তোমাদের কাছে বই নেই, বই কিনতে হবে, সেই কারণে আজকে আমরা ঠিক পরিণতি এবং সুশাসন বিষয়ে যে বিষয়টি আমি যে দ্বিতীয় পত্রটি পড়াবো সেখান থেকে পড়ানো আজকে শুরু করবো না।
তবে তোমাদের কাছে প্রত্যাশা হচ্ছে এখন অনলাইনে কিভাবে ক্লাস রুটিন অনুযায়ী ক্লাস হবে সেই রুটিন আমাদের শ্রীনগর সরকারি কলেজের যে ওয়েব পেজটা আছে সেখানে দিয়ে দেওয়া আছে। তোমরা এই রুটিন ধরে ধরে যে ক্লাসগুলো দেওয়া হবে অবশ্যই চেষ্টা করবে সেই ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকতে। আগামী সপ্তাহ থেকে আমি আমার ক্লাস নেব, চেষ্টা করব জুমের ক্লাস নেওয়ার জন্য, যাতে করে তোমাদের সাথে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করা যায়, তোমাদের সাথে ইন্টিমেসিটা যাতে আমাদের আরও বৃদ্ধি পায়। সেই কারণে তো বই খাতা কিনে ফেলতে হবে। দীর্ঘ একটা সময় আমরা পেয়েছি, ভালো গিয়েছে না খারাপ গিয়েছে তোমরা নিজেরাই বলতে পারবে নিজের জীবন কেমন কেটেছে। তবে জীবন থেকে অনেকটা সময় নষ্ট হয়ে গেল, এতে কোনো সন্দেহ নেই। বাকি সময়টাকে কিভাবে কভার করে ফেলা যায় সেটার জন্য এখন থেকে চেষ্টা শুরু করে দাও। আমি যখন ক্লাস নিব আমি চাইব খাতা কলম তোমাদের সামনে অবশ্যই থাকবে। আমি পরিণতি এবং সুশাসন বিষয়ে যখন পড়ানো শুরু করব, একটা এই পেপারটি পরিণতি এবং সুশাসন খুব সহজ একটি সাবজেক্ট, একটু রিডিং পড়লেই সব কিছু মোটামুটি ধারণা পাওয়া যায়। ফলে তোমাকে খুব কষ্ট করতে হবে না এই বিষয়টির জন্য। তবে যে বিষয়টি মনে রাখতে হবে সেটা হচ্ছে আমাদের পরিণতি এবং সুশাসন বিষয়ে দ্বিতীয় পত্রটি যখন আমরা পড়ানো শুরু করব এবং শুরুতেই যে প্রথম চ্যাপ্টারটি আছে তোমাদের, সেই চ্যাপ্টারটি একেবারে ঐতিহাসিক ঘটনার আলোকে তৈরি করা একটি চ্যাপ্টার। এখানে আছে বিভিন্ন বিষয়ক আইন, বিভিন্ন সরকার, ব্রিটিশ আমলে সরকার কিভাবে ভারতবর্ষকে শাসন করেছে, কোন ধরনের আইন দিয়ে জনগণকে শাসন করার চেষ্টা করেছে, সেই বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে। এখন যেহেতু পুরোটাই একটা আইন সংক্রান্ত বিষয় এবং শাসনতান্ত্রিক বিভিন্ন জটিলতা, ঘটনাবহুল ভারতবর্ষের ইতিহাস, তো এগুলো তুমি যদি মনোযোগ দিয়ে না পড়ো বা না জানার চেষ্টা করো, তাহলে তোমাকে পরবর্তী সময়ে গিয়ে এই চ্যাপ্টারটি নিয়ে বারবার অনেক ঝামেলার ভেতর দিয়ে পড়তে হবে। কেননা এটি এমন একটি চ্যাপ্টার যেটি তুমি ভালো করে না পড়লে কখনোই লিখতে পারবে না। কেননা ঐতিহাসিক ঘটনা তুমি ইচ্ছা করলে নিজের মতো করে ঘটনার ঘনঘটা তৈরি করতে পারবে না। সেই লক্ষ্যে তোমাকে যে কাজটি করতে হবে, শুরু থেকেই যখন আমরা ক্লাসটা নিব তখন তুমি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো করবে এবং আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবে, সেই সাথে বইটা ভালো করে রিডিং পড়ে এর বিষয়গুলো আত্মস্থ করার চেষ্টা করতে হবে। তা না হলে পরবর্তীকালে আসলে এই চ্যাপ্টারটি থেকে সবসময় দুটো প্রশ্ন আসেই পরীক্ষায়। তুমি যখন ফাইনাল পরীক্ষায় এইচএসসি দিবা তখন তোমার দেখবা যে এই চ্যাপ্টারটি এতই গুরুত্বপূর্ণ, সবসময় কম বেশি দুটো করে প্রশ্ন এই চ্যাপ্টার থেকে চলে আসে, বিশাল বড় একটি চ্যাপ্টার। তাই এই চ্যাপ্টারটি পড়তে হলে অবশ্যই বইটা তোমার কিনে ফেলাটা খুবই জরুরি। তো মনে রাখবে তোমরা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসঙ্গে মিলিয়ে কিনতে হবে। এখন প্রথম পত্র কিনবে, 6 মাস পর দ্বিতীয় পত্র কিনবে, এই চিন্তা ভাবনা যেন তোমার মনে কিছুতেই না আসে। পরীক্ষায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে প্রশ্ন হয়, তাই শুরু থেকে তোমার মাথায় ঢুকিয়ে ফেলতে হবে যে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে আমাকে পড়তে হবে এবং বইও সেভাবে কিনে ফেলতে হবে। করোনার এই সংকট আমাদের থাকবে, সেরকম সবসময় থেকে যাবে তা তো না। ফলে এই করোনাকালীন মুহূর্তে নিজেকে
বাইরে অযথা ঘোরাঘুরি না করে, একটু বড় হয়েছো এখন শুধু মনে হবে যে একটু বাইরে ঘোরাঘুরি করি, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিই। ছেলেরা বিশেষ করে এই কাজটি খুব বেশি মাত্রায় করে। তো এই কাজটি থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে। আমরা চেষ্টা করব পরিচিতি বাড়াতে। তোমরা তোমাদের গ্রুপে যারা আছো, গ্রুপ একসঙ্গে ভর্তি হয়েছে, তাদের সঙ্গে পরিচিতি বাড়ানোর চেষ্টা করবে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করবে। সেই সাথে আরেকটি কথা খুব মনোযোগ সহকারে শুনে রাখো, ফেসবুক এখন সবাই ব্যবহার করে। এখানে যে যার মতামত স্বাধীনভাবে প্রকাশ করার সুযোগ পায়। তবে তোমার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, তুমি এখন পর্যন্ত এত বড় হয়ে যাওনি যে সব কিছু খুব ভাবনা চিন্তা করে তুমি করবে। ফেসবুকে কোনো মন্তব্য করার ক্ষেত্রে অনেক সচেতন হয়ে মন্তব্য করতে হবে। তুমি এমন কোনো কিছু, বিশেষ করে রাজনৈতিক এবং ধর্ম বিষয়ক কথাবার্তা বলার সময় নিজেকে যথেষ্ট সংযত রাখতে হবে। আমার এই কথাটা সবসময় তোমাকে মনে রাখতে হবে। কেননা আজকাল অনেকে না বুঝে না জেনেই এমন একটা উক্তি করে বসলো, যেটা নিয়ে পরবর্তীকালে বিরাট ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তুমি তোমার জীবনের শুরুতেই যাতে কোনো ধরনের বড় ধরনের বিপদে পড়ে না যাও, সেই জন্য তোমাদেরকে এই পরামর্শটা দিচ্ছি। আমরা প্রযুক্তির সহায়তা অবশ্যই নিব, কিন্তু প্রযুক্তির অপব্যবহারটা থেকে নিজেকে দূরে রাখতে হবে। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ দিক আছে, সেটা আমরা সবাই জানি। তো প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, কিন্তু বিনিময়ে আসলে আমাদের কাছ থেকে এমন কেন অনেক জিনিস কেড়ে নিচ্ছে, এটা আমরা আসলে টের পাচ্ছি না, কিন্তু ভবিষ্যতে হয়তো টের পাওয়া যাবে। আত্মিক যে সম্পর্ক একজনের সাথে আরেকজনের সাথে আমাদের পারস্পরিক দেখাশোনা, কথাবার্তা, চলাফেরার ফলে যে মিথস্ক্রিয়াটা আসলে তৈরি হয়, সেটা সোশ্যাল মিডিয়ার মধ্যে সেটা তৈরি করা সম্ভব না, হয়ও না। অনেক সময় তুমি সময় পাচ্ছ হাতে, অনেক সময়, অঢেল সময়। এখন কেউ বই পড়ে না, কিন্তু একসময় আমরা সবসময় পড়ে এসেছি যে বই হচ্ছে মানুষের পরম বন্ধু। একটা মানুষের সাথে মিশলে মানুষের সাথে শত্রুতা করতে পারে, কিন্তু বইয়ের সাথে সম্পর্ক তৈরি করলে সে আসলে কখনো তোমার সাথে শত্রুতা করবে না, সে তোমাকে দেবে, তোমার কাছ থেকে কিছু প্রত্যাশা করবে না। তো এই অলস সময়টুকু কিভাবে কাজে লাগানো যায় তার একটা ছক তৈরি করবে। দিনের মধ্যে আধা ঘন্টা সময় তুমি তোমার নিজের জন্য ব্যয় করবে, সেখানে বই পড়বে, কিছু ইংরেজি শেখা। ইংরেজির প্রতি আমাদের অসীম ভীতি কাজ করে। আমাদের দেশের ছেলেমেয়েরা সবসময় ছোটবেলা থেকেই আসলে তাদেরকে এমনভাবে তৈরি করা হয় যে ইংরেজি মানেই হচ্ছে, যেহেতু এটা একটা বিদেশি ভাষা, তাই এটা বোধহয় আমি কখনো পারবো না, বা এটাকে ভয়, শিশুকাল থেকে মনের ভেতরে যে ভয়টা তৈরি করে দেয়া হয়, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারে না আমাদের দেশের ছেলেমেয়েরা। তো এই ভয় দূর করার জন্য তুমি তো অনেক কাজ করতে পারো, ইংরেজি শেখার চেষ্টা করতে পারো। এই সময়টা ইংরেজি শিখলে তোমার অলস সময়টা খুব ভালো কাজে লাগবে। ভবিষ্যতে এটা তোমাকে অনেক সুযোগ তৈরি করে দিবে তোমার জন্য। প্রতিদিন ডিকশনারি তো নিশ্চয়ই প্রত্যেকের বাসায় আছে, সেই ডিকশনারি থেকে অ্যাটলিস্ট 2-3টা করে শব্দ প্রতিদিন শেখার চেষ্টা করো। ইংরেজির প্রতি ভীতি আস্তে আস্তে অনেকাংশেই কমে যাবে। সেই সাথে তোমার ভোকাবুলারিটা যখন বেড়ে যাবে, তুমি দেখবে লেখার সময় তখন বন্ধু কী লিখেছ, পাশে কে লিখেছে, এই যে অন্যের উপর নির্ভরতা, এই নির্ভরতাটা কাটানো অনেকাংশেই সহজ হয়ে যাবে।
তারপরে আছে বন্ধু নির্বাচন। আমি আমার প্রত্যেকটা ক্লাসেই, বিশেষ করে যখন প্রথম বর্ষে ভর্তি হয় একাদশ শ্রেণীতে, তখন আগের বছরগুলোতেও এই কথাটা বলি, আজকে তোমাদেরকেও এই আরেকটা কথা বলবো। সেটা হচ্ছে বন্ধু মানুষের খুবই আপনজন, তাই বন্ধু নির্বাচনে সবসময় সতর্ক থাকতে হবে। একজন ভালো বন্ধু তোমার জীবনটাকে আরও ভালো জায়গায় তোমাকে নিয়ে যেতে সহায়তা করবে। আবার অন্যদিকে যদি বিপথে যাওয়া কোনো বন্ধুর পথ তুমি ধরো, তাহলে তোমার জীবনটাও সে আলো থেকে অন্ধকারে নিয়ে যাবে। তা আমরা নিশ্চয়ই এমন জীবন চাই না যে জীবনটা অন্ধকারাচ্ছন্ন। তাই বন্ধু নির্বাচনে সতর্কতা অবলম্বন করব। ভালো বন্ধু সে তার চিন্তা ভাবনা দিয়ে তোমার চিন্তা ভাবনাকে প্রভাবিত করবে। ফলে ভালোর সাথে ভালো সংমিশ্রণে সব কিছু ভাবি। কিন্তু খারাপ যে সে নিজের ভালোও চায় না, সে অন্যর ভালোও চায় না। প্রত্যেকটা ছেলে মেয়ে, তোমরা এখানে যারা ভর্তি হয়েছ, তারা প্রত্যেকটা ছেলে মেয়ে কিন্তু এক একটা পরিবারের জন্য এক একটা অ্যাসিড। প্রত্যেক বাবা মায়ের স্বপ্ন আছে তার ছেলে মেয়েরা সময় মানুষের মতো মানুষ হবে, ভালো অবস্থানে যাবে, পরিবারের উন্নয়ন ঘটাবে, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে। কোনো বাবা মাকে কি খুঁজে পাওয়া যাবে যে তারা তাদের ছেলে মেয়ের ভালো চায় না? নিশ্চয়ই না, কাউকে খুঁজে পাওয়া যাবে না। ফলে এই যে তোমার বাবা মার যে স্বপ্নগুলো আছে, তোমার প্রত্যেকেই তোমার বাবা মার সেই স্বপ্নগুলো পূরণ করার জন্যই আজকে এই পর্যায়ে এসেছো। সুতরাং লেখাপড়া করে তাদের মুখ উজ্জ্বল করাটাই তোমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। এখন থেকে তুমি যে স্বপ্নটা দেখবে, সেই স্বপ্নটা পরবর্তী জীবনের জন্য তোমার জন্য পাথেয় হয়ে থাকবে। এখনকার এই স্বপ্ন ভবিষ্যৎ জীবনকে হয় ভালো জায়গায় নিয়ে যাবে, অথবা তোমাকে মেইন স্ট্রিম থেকে ছিটকে ফেলে দিবে। এখন তুমি তোমার ভাগ্যের চাবিকাঠিটা ঘোরাবে। আমরা তোমাদের জন্য আসলে ভালো প্রত্যাশা করি, কিন্তু শুধু প্রত্যাশা করলেই তো আসলে হবে না। আমরা যেভাবে বলি সেভাবে অধিকাংশ ছেলেমেয়েরাই দেখা যায় যে ওই যে একটু আগে বলেছি, বন্ধুদের চাপে পড়ে, বন্ধুদের পাল্লায় পড়ে নিজের জীবনটা গোল্লায় নিয়ে যায়। ফলে এক সময় না এক সময় গিয়ে মানুষ আসলে ঠিকই রিয়ালাইজ করতে পারে যে সে ঠিক করেনি, কিন্তু যখন তার রিয়ালাইজেশনটা আসে তখন ইটস টু লেট। তখন আর পেছনে ফিরে আসা কখনোই সম্ভব হয় না। তুমি কি কখনো পেছনে ফিরে গিয়ে তোমার যদি বলা হয় তোমার রেজাল্ট একটু ভালো করে নিয়ে আসো, পারবে? নিশ্চয়ই কখনো পারবে না। সুতরাং সেটা করা সম্ভব হয় না। কিন্তু যদি এখন থেকে সেই চেষ্টাটা করো যে আমি অতীতে কি করেছি, সেই অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও কিভাবে একটু ভালো করা যায়, সেই চিন্তাটা মাথায় নিয়ে এগিয়ে যাও, তবে আশা করি সেখান থেকে খারাপ কিছু হবে না, খুব ভালো কিছুই হবে। অনেক কথা বলছি, কিছু মনে থাকবে, কিছু থাকবে না, কিন্তু সব কথার এক কথাই একটা, শিক্ষা প্রতিষ্ঠানটাকে নিজের ভাবতে হবে, নিজের শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোবেসে এখানে যে নিয়ম কানুনগুলো আছে সেটা মেনে চলতে হবে। তুমি কলেজে উঠে গেছো দেখেই যা খুশি তাই করবে, সেই চিন্তাটা মাথা থেকে বাদ দিতে হবে। তোমার অভ্যাস, ভালো অভ্যাস, তোমার অ্যাটিটিউড, তোমার অন্যের সাথে বিহেভিয়ার, এগুলো প্রত্যেকটা ব্যাপার তুমি এখন শিখবে। এখানে তোমাকে কেউ ধরে বেড়ে কেউ কিছু শেখাবে না,
তবে পরিবেশ থেকে যে শিক্ষাটা সেটা তোমাকে নিজেকে অর্জন করে নিতে হবে। যদি এরকম স্বাভাবিক এরকম পরিবেশ না থেকে, অর্থাৎ করোনাকালীন পরিবেশে তুমি বাসায় বন্দি আছো, যদি এরকম অবস্থা না থেকে কলেজটা আজকে খুলতো, আজকে থেকে তোমাদের কলেজে ক্লাস সরাসরি শুরু করা যেত, তবে দেখতে পেতে সেখানে আমাদের কলেজের যে আমরা যে নিয়মকানুনগুলো আছি সেগুলো তোমাদেরকে আসলে একটা বলে দিতাম। যেমন অন্যান্য কলেজের সাথে কম্পেয়ার করলে এই কলেজে আমরা প্রচুর ক্লাস হয়। সরকারি কলেজগুলোতে তুমি এখন ভর্তি হয়েছো, অনেকে অনেক জায়গায় আছে, খোঁজখবর নিয়ে দেখলেই জানতে পারবে যে সরকারি কলেজ হিসেবে আমরা ছেলে মেয়েদের ভবিষ্যৎটাকে অনেক গুরুত্ব দিয়ে ক্লাসের ব্যাপারে সবসময়ই আমাদের প্রশাসন থেকে অনমনীয় মনোভাব পোষণ করা হয়। ফলে আমরা সবসময় চেষ্টা করি ছেলে মেয়েদের জন্য লেখাপড়াটা যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, তাই ক্লাসের প্রতি মনোনিবেশ করার আমরা চেষ্টা করি। তারপরে হচ্ছে গিয়ে ভিজিলেন্স কার্যক্রম আছে। তোমার মন চাইলেই তুমি চাইলে কলেজে ঢুকবা, কলেজ থেকে বের হয়ে যাবা যখন তখন, এই বিষয়টি মাথা থেকে বাদ দিয়ে দিবা। কলেজ হয়তো যখন খুলে যাবে তখন তুমি বিষয়টা লক্ষ্য করবে। কলেজের ড্রেস আছে, আমাদের কলেজের ড্রেসটা প্রত্যেকে বানিয়ে ফেলতে হবে। কলেজ এখন বন্ধ আছে, এই জন্য ভাবলে চলবে না যে খুলুক তারপরে বানাবো, সেটা না। যেহেতু অনেক সময় তোমরা পেয়েছো, ফলে কলেজ খুললেই তোমাদেরকে অবশ্যই প্রপার ইউনিফর্মে কলেজে আসতে হবে। আমরা একাদশ শ্রেণীর ক্ষেত্রে এইচএসসি লেভেলে যথেষ্ট কড়াকড়িভাবে প্রপার ইউনিফর্মটাকে প্রায়োরিটি দিয়ে থাকি। তুমি যদি ইউনিফর্ম পরে না আসো তাহলে তোমাকে কলেজে ঢুকতে দেওয়া হবে না। তাই যেটা ভবিষ্যতে হবে সেটা এখনই বলে দিলাম, তোমরা সেইভাবে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে ফেলবে, ইউনিফর্ম তৈরি করে ফেলতে হবে। তারপরে হচ্ছে পরীক্ষা। আমাদের কলেজে পরীক্ষা হয় সাধারণত 3টা, প্রথম সাময়িক, দ্বিতীয় সাময়িক এবং ফাইনাল। তোমাদের একাদশ শ্রেণীতে তোমরা 3টা পরীক্ষা হবে। প্রথমে 50-50 করে 2টা পরীক্ষা হয়, প্রথম সাময়িকে 50, দ্বিতীয় সাময়িকে 50 এবং ফাইনালে গিয়ে 100 মার্কসের পরীক্ষা দিতে হয়। তার মানে দীর্ঘ সময় তোমরা 100 মার্কসের পরীক্ষার থেকে অনেকটা পিছিয়ে থাকবে। হাতের লেখার প্র্যাকটিসটা যাতে থাকে, ওই লিখতে বসে হাতে ব্যথা এরকম ভাবটা যাতে না থাকে, তাই বাসায় লেখালেখির অভ্যাসটা ধরে রাখতে হবে। সেই সাথে পরীক্ষার ফলে অন্যের উপর নির্ভরশীলতা কমানোর জন্য নিজেকে প্রস্তুত করবে। তুমি যদি ঠিকভাবে পড়াশোনা করবা তাহলে তুমি দেখবা যে তোমার নিজের উপর যে কনফিডেন্সটা বৃদ্ধি পাবে, সেই কনফিডেন্স তোমাকে অনেকাংশেই এগিয়ে দেবে। খুব বিরক্তিকর একটা ব্যাপার, পরীক্ষার হলে তুমি যদি যাও আর কেউ যদি তোমাকে বারবার বিরক্ত করে, সেটা কি তোমার ভালো লাগবে? সেটা তোমার যেহেতু ভালো লাগবে না, তাই তুমিও নিজেকে এমনভাবে প্রস্তুত করবে যে তুমি অন্যকে যাতে বিরক্ত না করো। এই ধরনের বিষয়গুলো মাথার মধ্যে যদি রেখে দাও তাহলে আশা করি তোমার কলেজ জীবন বেশ ভালোই কাটবে। সময় বহমান, সময় বয়ে চলবে। ফার্স্ট ইয়ারে এসে আমরা সবসময় লক্ষ্য করি যে ফার্স্ট ইয়ারের সময়টা প্রথম পর্যায়ে ছেলেমেয়েরা একদমই লেখাপড়ার প্রতি খুব বেশি আগ্রহী হয় না। খুব আনন্দের ভেতর দিয়ে মনে হয় যে সময়টা তাদের কেটে যেতে থাকে, কিন্তু যেই মুহূর্তে ফার্স্ট ইয়ারটা আসলে শেষ হয়ে যায় তখনই সবার উপলব্ধিটা হয়, আল্লাহ সময় তো খুবই কম, হাতে খুব বেশি সময় নেই। ফলে তখন তাড়াহুড়া লেগে যায়, তখন কোচিং সেন্টারে দৌড়ানো, তখন এভাবে পড়া ওভাবে পড়া। কিন্তু
এত কিছু না করে, এত কোচিং সেন্টারে না গিয়ে তোমার কাছে যে বইটা আছে সেটা যদি তুমি শুরু থেকেই একটু একটু করে পড়ো, প্রত্যেকদিন 2 ঘন্টা করে নিজের জন্য ব্যয় করো পড়াশোনার পেছনে, তাহলে তোমাকে হয়তো এরকম হন্যে হয়ে কোচিং সেন্টারে দৌড়াতে হবে না। তখন মাথায় বাজ পড়েছে এমন একটা ভাবও আসবে না। আমরা সবাই ভালো জানি, কিন্তু ভালো কোনটা সেটা সবাই বুঝি, কিন্তু ভালো কাজটা কেউ করতে চায় না। তো ভালো কাজ করার জন্য নিজের ইচ্ছা শক্তি যথেষ্ট। তুমি তোমার ইচ্ছা শক্তি দিয়ে নিজেকে, নিজের যে ভুল ত্রুটিগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করবে। আর এখন থেকে তোমাদের কাজ হবে বই কিনে ফেলা। প্রতিদিন আমার রুটিন ভিত্তিক আমাদের যে ক্লাসগুলো দেয়া হবে, অনলাইনেই দেয়া হবে, সেই ক্লাসগুলোর সাথে সংযুক্ত থাকা। ক্লাসগুলো তুমি শুনবে, কথাবার্তাগুলো ভালো করে ধরার চেষ্টা করবে, বইয়ের সাথে নিজের আরও বেশি সংযোগ ঘটাবে। প্রতিদিন যে জিনিসগুলো পড়ানো হয় তুমি যদি পরবর্তী সময়ে সেগুলো একটু রিডিং পড়ো, তাহলে দেখবে অনায়াসে এই সমস্যাগুলো, তোমার যে সমস্যাগুলো আছে, কি পড়াচ্ছে ধরতে পারছি না, সামনাসামনি নেই বলে কিছুই বুঝতে পারি না, এই ব্যাপারটি তোমার মাথা থেকে চলে যাবে। তোমরা এখনো অনেক বড় হয়েছ, তোমাদেরকে একেবারে হাতে কলমে ধরে ধরে শেখাতে হবে তা কিন্তু না। ফলে তোমাকে নিজে নিজেই শিখতে হবে। আমি একটু আগে কথা বলেছিলাম যে মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ন্ত্রণ। তো তুমি তোমার নিজের ভাগ্যের নিয়ন্ত্রণ করতে। এই মুহূর্তে তুমি যেভাবে চিন্তা করবে সেই চিন্তা অনুযায়ী তোমার ভবিষ্যৎ জীবন তৈরি হবে। তাই অবহেলা না করে, সময় একেবারে হেলাফেলা করে না কাটিয়ে চেষ্টা করবে তোমার সময়টুকু কাজে লাগানোর জন্য। বাসায় বসে থেকে বই পড়বে, অনেক বেশি গল্পের বই পড়বে, সেই সাথে ইংরেজি শেখার প্রতি মনোযোগ দিবে। আর যত বেশি প্র্যাকটিসের মধ্যে থাকা যাবে ততই তোমার ভীতিটা দূর হয়ে যাবে। তো আশা করি তোমাদের সাথে এরপরের একেবারে ক্লাস সংক্রান্ত বিষয়ে ক্লাস নিয়ে আগামী ক্লাস থেকে আগামী সপ্তাহে আবার রবিবারে তোমাদের সাথে আমার ক্লাস হবে, অনলাইনেই ক্লাস হবে। আমি চেষ্টা করবো তোমাদের জন্য ক্লাস নেওয়ার জন্য, যাতে তোমাদের কথাবার্তাও আমি শুনতে পারি বা তোমাদের চাওয়া পাওয়াটা কী সেটাও বুঝতে পারি। আর এই ক্ষেত্রে তোমাদের সাথে একটু পরিচয়ও করবে। আশা করি সেই পর্যন্ত চেষ্টা করবে অবশ্যই প্রত্যেকে বই কিনে ফেলতে, জুম অ্যাপটা ডাউনলোড করে ফেলবে, তাহলে সহজেই আমাদের সাথে সরাসরি কথা বলার সুযোগটা তৈরি হবে। বন্ধুবান্ধব যাদেরকে তোমরা চেনো তাদেরকে মেসেজটা দিতে হবে। সেই সাথে সবাই মনোযোগ দিয়ে অবশ্যই ক্লাসগুলো শুনবে। তো তোমাদের আজকে আশা করি যে কথাগুলো বলেছি সেগুলো তোমার মনে রাখার চেষ্টা করবে। তোমাদের জন্য প্রত্যাশা তোমাদের কলেজ জীবন আনন্দময় হোক। এই 2 বছর এখানে পড়াশোনা করবে এইচএসসি লেভেলে, এই 2 বছরের ফলাফল যাতে তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন ঘটায় সেটাকে সামনে রেখে সেজন্য আমরা প্রত্যাশা করছি, এবং তোমরা তোমার সেই লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা অব্যাহত রাখো। তোমাদের সবার জন্য আসলে শুভকামনা। তোমরা করোনাকালীন এই সংকট দূর হয়ে যাক, আমরা সবাই মিলে সেই দোয়া করব। সবাই যেন সুস্থ থাকে, বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে। নিজের সচেতনতা নিজেকেই তৈরি করতে হবে। তোমার কোনো ক্ষতি মানে হচ্ছে তোমার পরিবারের ক্ষতি, সুতরাং তুমি এমন কোনো কাজ করবে না যেটা তোমার পরিবারের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো সবাই তোমরা ভালো থাকো। আশা করি তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলোতে, তোমাদের জুম ক্লাসগুলোতে তোমাদের উপস্থিতি বেশি থাকে, সেই লক্ষ্যে আজকে আসলে এই পর্যন্তই। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকো।